তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2, জিওমেট্রিক ডিজাইন অফ হাইওয়ে। তো জিওমেট্রিক ডিজাইন অফ হাইওয়ে শুরু করার আগে আমি কিছু অ্যালাইনমেন্ট বা সার্ভে সম্পর্কে, ইঞ্জিনিয়ারিং সার্ভে সম্পর্কে একটু আলোচনা করে দেবো, তাহলে এটা ডিসকাস করতে একটু তোদের সুবিধা হবে। ঠিক আছে? তো দেখ, জিওমেট্রিক ডিজাইন অফ হাইওয়ে শুরু করার আগে আমি বললাম যে ইঞ্জিনিয়ারিং সার্ভে সম্পর্কে আমি একটু আলোচনা করে দেব। তো এখানে পয়েন্ট দে, পয়েন্ট হেডিং দে 2.1, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সার্ভে ইঞ্জিনিয়ারিং সার্ভে সার্ভেস ফর হাইওয়ে লোকেশন। ঠিক আছে? হাইওয়ে কোথায় দিয়ে হচ্ছে আমার সার্ভে করতে হবে, কি কিভাবে আমরা সার্ভে করি, একটা রাস্তার অ্যালাইনমেন্ট তৈরি করতে গেলে আমাদের কি কি প্রসিডিওর মেনটেন করতে হয়, সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে আগে শিখব। এটা পরীক্ষায় আসে। ঠিক আছে? এর সিকোয়েন্সটা হচ্ছে তো জেনারেলি পরীক্ষায় আসে। আমি কোনটা কি সেটা ডিটেলসে বলে দেব, আগে সিকোয়েন্সটা লিখে নি। সিকোয়েন্সটা হচ্ছে প্রথমে দেখ, ধর আমার টপোগ্রাফিক্যাল সার্ভে করি। টপোগ্রাফিক্যাল সার্ভে। টপোগ্রাফিক্যাল সার্ভে মানে কি রে? টেরাইনের সার্ভেটা করা হয়, তাই তো? তারপর হচ্ছে আমরা কি করি, ম্যাপ স্টাডি করি। এরপর আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ম্যাপ স্টাডি করি। তারপরে আমরা করি রেকগনাইজেশনস সার্ভে। ঠিক আছে? এরপর আমরা যেটা করি প্রিলিমিনারি প্রিলিমিনারি লোকেশন সার্ভে। তারপর হচ্ছে আমরা করি ডিটেইলড লোকেশন সার্ভে। ঠিক আছে? সমস্ত কিছু হয়ে যাওয়ার পর যখন কাজ শুরু হবে তখন হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে কনস্ট্রাকশন সার্ভে। কনস্ট্রাকশন সার্ভে। ক্লিয়ার সবার কাছে? এই হচ্ছে সিকোয়েন্স। ঠিক আছে? কোন কোন ভাবে কোন কোন এতে করা হয় সেটা হচ্ছে পরপর হচ্ছে, এই হচ্ছে আমার চার্ট। ক্লিয়ার? ঠিক আছে? এবার আমরা কিছু পয়েন্ট হচ্ছে আমরা লিখে নেব। ঠিক আছে? যে যে জিনিসগুলো হচ্ছে আমাদের দরকার সেই সেই পয়েন্টগুলো হচ্ছে আমরা একটু লিখে নেব। সবার ফার্স্টেই হচ্ছে আমরা যেটা লিখব সেটা লেখ হাইওয়ে অ্যালাইনমেন্ট কাকে বলে। এটা লেখ the position or the layout
এক মিনিট হোল্ড করতে। কি বলছিলাম, দ্য পজিশন অর দ্য লেআউট অফ দ্য সেন্টার লাইন। আমরা এখনো কিন্তু মেন জায়গায় ঢুকিনি। হ্যাঁ, এইগুলো যেগুলো লিখেছি এগুলো কিন্তু পরীক্ষায় আসে কোশ্চেন, ঠিক আছে, সেই জন্য আমি এগুলো নোটগুলো লিখে দিচ্ছি। সেন্টার লাইন অফ দ্য হাইওয়ে অন দ্য গ্রাউন্ড। ঠিক আছে, আমরা যখন একটা হাইওয়ে করি তার সেন্টার লাইন যেটা ড্র করি সেটাকেই বলা হয় হাইওয়ে অ্যালাইনমেন্ট। ধর এই হচ্ছে আমার একটা হাইওয়ে তৈরি করছি, ঠিক আছে, তো এর যে সেন্টার লাইন এইটাকে আমরা বলবো হাইওয়ে অ্যালাইনমেন্ট। ঠিক আছে, এই লাইন বরাবর হচ্ছে রোডটা হচ্ছে আমার যাবে, এটাকে বলা হয় হাইওয়ে অ্যালাইনমেন্ট। ক্লিয়ার? একটু সবাই রিপ্লাইটা দিবি, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো। নেক্সট হচ্ছে ম্যাপ স্টাডি। ম্যাপ স্টাডি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি শুধু সেগুলোই নোট লিখে দেবো, ঠিক আছে, বাকিগুলো লেখার দরকার নেই। ম্যাপ স্টাডি মানে কি? ম্যাপ স্টাডিতে আমরা কি করি? অ্যালাইনমেন্ট উইথ অবস্ট্রাকশন, উইথ অবস্ট্রাকশন। সাপোজ ধর কোনো একটা লেক, একটা অ্যালাইনমেন্ট করছি, রাস্তা করছি, মাঝে হঠাৎ একটা লেক চলে এসছে, আর অ্যাভয়েডেড। তাহলে আমরা ম্যাপ স্টাডির মাধ্যমে আমরা কি করব? ধর মাঝখানে আমার এখানে একটা কোনো লেক চলে এসছে, ঠিক আছে, আমার অ্যালাইনমেন্টটা এরকম যাচ্ছিল, ঠিক আছে, এরকম যাবার কথা, তাহলে লেক চলে আসার ফলে কি করব? আমাকে অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো এই যে অ্যাভয়েড করা হচ্ছে সেটা হচ্ছে আমরা কোনো ম্যাপ দেখে স্টাডি দেখে আমরা এটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। নেক্সট পয়েন্ট লেক। রিকনাইসেন্সি, রিকনাইসেন্স, আমি স্পেলিংটা আমি নিজেও উচ্চারণ করতে পারি। এটার মানে হচ্ছে, লিখে রাখ, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ এরিয়া। ঠিক আছে, এটাকে অনেক সময় বলা হয় সেকেন্ড স্টেজ অফ সার্ভে ফর হাইওয়ে লোকেশন। হাইওয়ে লোকেশন, ঠিক আছে। এর মাধ্যমে আমরা কি করি? পুরো জায়গাটায় আমরা কোথায় কি আছে না আছে সেগুলো দেখি, ঠিক আছে। সাপোজ ধর আমার এইখানে হচ্ছে আমার ধর একটা রেসিডেন্ট এরিয়া আছে, ঠিক আছে, ধর এখানে একটা মার্কেট আছে, সাপোজ ধর একটা মার্কেট আছে, ঠিক আছে। এবার আমার হাইওয়েটা পয়েন্ট এ থেকে শুরু হচ্ছে, আমার যাবে পয়েন্ট বি তে। তাহলে এর জন্য বেস্ট অ্যালাইনমেন্ট হওয়ার কথা কোনটা? এটা হওয়ার কথা, তাই তো? একটু রিপ্লাইটা দে সবাই। বেস্ট অ্যালাইনমেন্ট হওয়ার কথা এটা তো। কিন্তু দেখ, আমার এখানে যেহেতু মার্কেটটা আছে, তাহলে যদি আমি মার্কেটটা ছুঁয়ে যেতে পারি তাহলে ম্যাক্সিমাম আমার বেনিফিটটা পাবো, তাই তো? তাই তো রে?
হ্যাঁ স্যার। তাহলে তখন আমি হাইওয়ে অ্যালাইনমেন্টটাকে কোন দিকে বাঁকাবো? তখন আমি এই মার্কেটের ভেতর দিয়ে রাস্তাটাকে নিয়ে গেলাম, স্ট্রেট না নিয়ে গিয়ে রাস্তাটা মার্কেটের ভেতর দিয়ে নিয়ে গেলাম। ফলে কি হলো, মার্কেটটা সবার কাছে ইজিলি অ্যাক্সেসেবল হয়ে গেল। ঠিক আছে? তো এই জেনারেল ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখেই কিন্তু আমার বলা হয়। ঠিক আছে? এবার দেখ, রেকগনাইজেশন বললাম যে জেনারেল মাথায় কোথায় কি আছে না আছে, কোথায় মার্কেট আছে এ আছে, তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমার রেকগনাইজেশনে দেখা হয়। এবার এইটা দেখার জন্য কি করা হয়? এইটা দেখার জন্য আমরা কি করি, এরিয়াল সার্ভে ইউজ করি। ইউজ এরিয়াল সার্ভে। বোঝা গেল? এরিয়াল সার্ভে করলে হচ্ছে আমরা লোকেশনে কোথায় কি আছে না আছে সেই জিনিসটা আমরা স্পষ্ট বুঝতে পারি। তো সেই জন্য রেকগনিশন যখনই করব তখন হচ্ছে আমরা এরিয়াল সার্ভেটা করব। ক্লিয়ার হলো সবার কাছে? হ্যাঁ স্যার। নেক্সট পয়েন্ট, প্রিলিমিনারি সার্ভে। প্রিলিমিনারি সার্ভে। প্রিলিমিনারি সার্ভে মানেটা কি? এটার মানে হচ্ছে ফিজিক্যাল ইনফরমেশন। ফিজিক্যাল ইনফরমেশন কালেক্ট করা। ঠিক আছে? এর মধ্যে কি কি থাকবে? এর মধ্যে হচ্ছে যে আমি যে জায়গা দিয়ে রাস্তা নিয়ে যাব সেখানকার সয়েলের ক্যারেক্টার কিরকম, সেখানকার হচ্ছে মানে মোটামুটির ওপর হচ্ছে আমাকে একটা আইডিয়া করা। আমি এমন একটা জায়গা দিয়ে রাস্তা নিয়ে যাব না যেখানে হচ্ছে তোর আমার হচ্ছে জলাভূমি আছে। সবসময় আমি চাইবো যে একটা শুষ্ক উঁচু জায়গার মধ্যে দিয়ে আমি রাস্তা নিয়ে যাবো। ঢালু বা নিচু জায়গা দিয়ে রাস্তা নিয়ে গেলে সেটা আমার পরে জল জমে ক্ষতি হতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা প্রিলিমিনারি সার্ভেতে আমরা দেখে নিই। দেখে নিয়ে যখনই কোনো লোকেশন আমরা ফাইনাল করে নিই, তারপর হচ্ছে আমাদের করা হয় ডিটেল সার্ভে। ডিটেল সার্ভে এর মাধ্যমে আমরা কি করি? ডিটেল সার্ভের মাধ্যমে আমরা করি, যদি অ্যালাইনমেন্ট করা হয়, ফাইনাল যে রিঅ্যালাইনমেন্ট করছি, রিঅ্যালাইনমেন্ট, রিঅ্যালাইনমেন্ট টু ইমপ্রুভ, টু ইমপ্রুভ হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। যেটা আমি বললাম যে নিচু জায়গা যদি থাকে তাহলে সেটা উঁচু জায়গা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এই ধরনের যে সমস্ত জিনিসগুলো হচ্ছে আমরা স্টাডি করব, সেগুলো হচ্ছে আমরা একদম ফাইনাল রিপোর্ট যেটা বানাবো সেটা হচ্ছে আমাদের ডিটেল সার্ভে। ঠিক আছে? তাহলে ইঞ্জিনিয়ারিং সার্ভের মধ্যে এইগুলো আমরা বুঝে গেলাম। এবার রোড যখন করব তখন হচ্ছে আমাদের কিছু ড্রয়িং করতে হয়, তাই তো? নেক্সট পয়েন্ট লেখ 2.2, ড্রয়িংস। ড্রয়িংস। ঠিক আছে? তো ড্রয়িংসে দেখ, কয়েকটা ড্রয়িংস এর নাম আমাদের একটু মনে রাখতে হবে। কিছু কিছু ড্রয়িং আছে যেগুলো হচ্ছে আমাদের পরীক্ষায় আসে। তার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চারটে, আমরা এই চারটে ড্রয়িং এর নামই শুধু মনে রাখবো। ফার্স্ট হচ্ছে কি ম্যাপ। এই টার্মগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে? কি ম্যাপ কাকে বলে? কি ম্যাপ দেখ, কি ম্যাপ শুড শো the proposed, the proposed and existing, existing roads and important places
টু বি কানেক্টেড। তাহলে এই ম্যাপটাতে আমরা কি কি তৈরি করি? এই ম্যাপটাতে হচ্ছে আমাদের যে রাস্তাটা অলরেডি আছে আর যে রাস্তাটা আমরা প্রপোজ করেছি দুটোই উভয় দেখানো হয়, এবং নতুন যে রাস্তা হচ্ছে সেই রাস্তার সাথে ইম্পর্টেন্ট যে প্লেসগুলো আছে সেগুলোকে কিভাবে কানেক্ট করছি, কি অ্যাঙ্গেলে রাস্তাটা হচ্ছে বা কোথা দিয়ে সেটা কানেক্টেড হচ্ছে, সেগুলো হচ্ছে আমরা এই কি প্ল্যান ম্যাপে বা কি ম্যাপে দেখি। নেক্সট যেটা, এইটা অনেকবার পরীক্ষায় এসেছে, যেটা হচ্ছে ইন্ডেক্স ম্যাপ। ঠিক আছে, এটাকে বলে ইন্ডেক্স ম্যাপ। ইন্ডেক্স ম্যাপ হচ্ছে, লিখে রাখ, এটা কি করে? এটা করে should show the general topography of the area। এরিয়াটার কিরকম টপোগ্রাফি আছে, টেরাইন আছে, সেই জিনিসটা হচ্ছে আমরা ইন্ডেক্স ম্যাপ থেকে বুঝতে পারি। নেক্সট লিখে রাখ, এটা হচ্ছে অ্যাটাচ থাকে কার সাথে? উইথ, এটা কোথায় সবচেয়ে বেশি লাগে? উইথ রোড অ্যান্ড ব্রিজ প্রজেক্ট। ঠিক আছে, এই ইন্ডেক্স ম্যাপ হচ্ছে সবসময় মনে রাখবি রোড আর ব্রিজ প্রজেক্ট, এই দুটো প্রজেক্টের ক্ষেত্রে, বিল্ডিং প্রজেক্টের ক্ষেত্রে ইন্ডেক্স ম্যাপ অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু রোড আর ব্রিজ প্রজেক্ট এই দুটোর ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ এখানে টপোগ্রাফিক্যাল এরিয়াটা সম্পর্কে একটা আইডিয়া দেয়া হয়, তাই তো? ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা যেটা করব 3 নম্বর। এটা ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার হচ্ছে। প্রিলিমিনারি সার্ভে প্ল্যানস। ঠিক আছে, এটা হচ্ছে কি করে? showing details of the various alternate alignment। আমি যদি কোনো অল্টারনেট অ্যালাইনমেন্ট ইউজ করতে চাই, ঠিক আছে, তাহলে সেই জিনিসগুলো হচ্ছে প্রিলিমিনারি সার্ভে প্ল্যানের একটা হচ্ছে ড্রয়িং থাকবে, তার মধ্যে দেখা হবে যে আমার এই এই জায়গা দিয়ে রাস্তাটা নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, এর স্কেলটা মনে রাখ, স্কেলটা অনেক সময় আসে SCALE, তাই তো? স্কেল, স্কেলটা লিখে রাখ, 10 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 কিলোমিটার টু 25 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 কিলোমিটার। এটা হচ্ছে জেনারেলি এ স্কেল। ঠিক আছে, তাহলে প্রিলিমিনারি সার্ভে হয়ে গেল। 4 নম্বর, 4 নম্বর হচ্ছে ডিটেইলড প্ল্যান। ডিটেইলড প্ল্যানস, এই যে ম্যাপটা, এই ম্যাপটার মধ্যে আমাদের কি করে? গ্রাউন্ড প্ল্যান থাকে, শোজ গ্রাউন্ড প্ল্যান with alignment and the boundaries। তারপরে থাকে কন্টুরস at interval
at interval of, এটা মনে রাখ, 1 to 2 মিটার in plane, প্লেনেতে ইন্টারভ্যালটা থাকে 1 থেকে 2 মিটার, ঠিক আছে। আর স্কেল হচ্ছে লিখে রাখ 1/2400, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে প্লেন কান্ট্রি, প্লেন জায়গার ক্ষেত্রে। আর যদি কোনো ক্লোজ জায়গা হয়, ক্লোজ প্লেস মানে ধর হিলি এরিয়া, মানে যেগুলো কন্ট্রোলগুলো কি হয় এরকম কানেক্টেড থাকে, প্লেন জায়গায় তো কন্ট্রোলগুলো কানেক্টেড হয় না, তাই তো, সেটা কন্টিনিউয়াস চলে যায়। যেখানে ক্লোজ প্লেস হয় সেখানে স্কেল হচ্ছে আমাদের ধরা হয় এটা 1/12,000, ঠিক আছে। নেক্সট পয়েন্টে লিখে রাখ সাইজ অফ ড্রয়িং হচ্ছে A2 সাইজের পেপারে হয়, ঠিক আছে। A2 সাইজ পেপার মানে হচ্ছে 60x42 সেন্টিমিটার। ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার রে? তাহলে দেখ, এবার আমরা চলে আসছি জিওমেট্রিক ডিজাইন অফ হাইওয়েতে 2.3, জিওমেট্রিক ডিজাইন অফ হাইওয়ে। এই চ্যাপ্টারটা খুব ভালো করে মন দিয়ে শুনবি, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে প্রতি বছর কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে। জিওমেট্রিক ডিজাইনের মধ্যে, শুনতে পাচ্ছিস সবাই? হ্যাঁ স্যার। জিওমেট্রিক এই যে ডিজাইন বললাম, এর মধ্যে কি কি পড়ছে? এর মধ্যে পড়ছে অ্যালাইনমেন্ট, এর মধ্যে পড়ছে সাইড ডিস্টেন্স, যেগুলো আলোচনা করব, আর একটা পড়ছে ইন্টারসেকশন মেনলি। এদের সমস্ত কিছুর আমরা শিখব ডাইমেনশন অ্যান্ড লেআউট। অ্যালাইনমেন্ট মানে আমরা কিভাবে জিনিসটাকে প্লেস করছি, সাইড ডিস্টেন্স মানে হচ্ছে যে আমরা কতটা একটা ভেহিকেলের স্পিড কিরকম থাকবে তার উপর বেস করে রাস্তাটা কিরকম ডিজাইন হবে সেইটার উপর ডিস্টেন্স করে হচ্ছে আমরা মেজার করে হচ্ছে আমরা রোডটাকে ডিজাইন করব। তৃতীয় নম্বর হচ্ছে যে আমাদের যখন ইন্টারচেঞ্জ বা ইন্টার কানেকশন যখন থাকবে, দুটো রোডের মাঝে যখন কানেকশন থাকবে, সেই জিনিসটা যখন আমরা বুঝবো সেটাকে বলা হচ্ছে ইন্টারসেকশন। ক্লিয়ার? চলো এবার দেখ জিওমেট্রিক ডিজাইনের মধ্যে আমাদের কি কি পড়ে সেগুলো হচ্ছে আমরা একটু ডিটেলসে আমরা একটু দেখে নিই। জিওমেট্রিক ডিজাইন যেগুলো হচ্ছে আমরা মেনলি পড়ব। ফার্স্ট হচ্ছে আমরা শিখব ক্রস সেকশন এলিমেন্টস। আমরা যে রোডটা বানাবো তার ক্রস সেকশনটা কিরকম হবে, মানে মাঝখান থেকে কেটে দিলে তার ভেতরটা কিরকম টাইপের দেখতে হবে, সেইটা হচ্ছে ফার্স্টে আমরা শিখব। নেক্সট আমরা শিখব হচ্ছে সাইড ডিস্টেন্স, সাইড ডিস্টেন্স। তারপরে আমরা শিখব হরিজন্টাল অ্যালাইনমেন্ট,
হরাইজন্টালি কিরকম ভাবে আমরা জিনিসটাকে কিরকম আঁকা বাঁকা কিরকম ভাবে করব। তারপর আমরা শিখব ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। ভার্টিক্যালি যখন হচ্ছে উপর নিচে দিয়ে যাবে সেইখানে কিরকম ভাবে রাস্তাটা তৈরি হবে সেইটা আমরা শিখব। তারপর আমরা শিখব ইন্টারসেকশন এলিমেন্টস। যখন দুটো রোড মাঝে হচ্ছে ক্রস করবে তাদের মধ্যে কি ইন্টারসেকশন হচ্ছে সেই জিনিসটাকে আমরা শিখব। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এটা কত নম্বর হেডিং দিয়েছিলাম আমরা? 2.3 দিয়েছিলাম না? এবার 2.3.1 লেখ, ডিজাইন কন্ট্রোলস। ডিজাইন কন্ট্রোলস অ্যান্ড ক্রাইটেরিয়া। আমরা ডিজাইনকে ঠিকঠাক ভাবে করতে গেলে আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে 1 নম্বর, আর কি কি ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে সেই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা। তো ডিজাইন কন্ট্রোল অ্যান্ড ক্রাইটেরিয়ার মধ্যে কি কি জিনিস পড়ে সেগুলো আগে আমরা দেখে নিই। 1 নম্বর হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে টপোগ্রাফিটা, কোন জায়গার উপর দিয়ে নিয়ে যাচ্ছি। 2য় নম্বর হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে ডিজাইন স্পিড। ডিজাইন স্পিড। 3 নম্বরে আমাকে মনে রাখতে হবে রোড ইউজার ক্যারেক্টারিস্টিক্স। মানে যারা রোডটা ইউজ করবে তাদের সম্পর্কে আমাকে জানতে হবে, মানে কি ধরনের পার্টিকুলার ভেহিকেল ইউজ হবে, কারা ইউজ করবে, মার্কেটের গাড়ি যাবে না জেনারেল রেসিডেন্সিয়াল গাড়ি যাবে, কি যাবে সেটা আমাকে জানতে হবে। তারপর হচ্ছে ভেহিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। গাড়ি সম্পর্কে আমাকে একটা বেসিক আইডিয়া থাকতে হবে। 5 নম্বর খুব ইম্পর্টেন্ট, ট্রাফিক। ট্রাফিক সম্পর্কে হচ্ছে আমার জানতে হবে। ট্রাফিকের কি কি আমাকে জানতে হবে, ভলিউম জানতে হবে, ট্রাফিকের ভলিউম, ডাইরেকশনাল ডিস্ট্রিবিউশন, কোন দিকে ট্রাফিকটা যাচ্ছে। তারপর হচ্ছে কম্পোজিশন, ইনক্লুডিং দ্য ফিউচার এস্টিমেট। দ্য ফিউচার এস্টিমেট, ভবিষ্যতে এখান দিয়ে কিরকম ট্রাফিক যেতে পারে, এই জিনিসগুলোকে আমাকে মাথায় রাখতে হবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে ট্রাফিক ক্যাপাসিটি। এগুলো সব আমরা আলোচনা করব ট্রাফিকের যখন চ্যাপ্টারটা পড়াবো, নেক্সট যে চ্যাপ্টার আছে তখন এগুলো সব বলবো। 7 নম্বর হচ্ছে এনভায়রনমেন্টাল কন্ডিশন। এনভায়রনমেন্টাল কন্ডিশন। আর 8 নম্বরে হচ্ছে আমাদের ইকোনমি। ইকোনমি ইন কনস্ট্রাকশন। তারপর হচ্ছে মেনটেনেন্স। মেনটেনেন্স অ্যান্ড অপারেশন। অপারেশন অফ ভেহিকেল। এই পয়েন্টগুলো সব বোঝা গেছে না, আমাকে আবার ডিসকাস করে দিতে হবে? স্যার 3 নম্বর আর 4 নম্বরটা তো মনে হয় প্রায় কাছাকাছি না?
রোড ইউজার ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে এটা হচ্ছে পার্সনের ওপর বিশেষ করে মানে আমরা বলছি মানে এটা হচ্ছে ধর আমার যে রাস্তা দিয়ে হচ্ছে ধর গরু ছাগল যাচ্ছে, যে রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে, ঠিক আছে, এইগুলো হচ্ছে যে কি ধরনের পার্টিকুলার লোক হচ্ছে আমরা যাতায়াত করবে সেইটা হচ্ছে জানা। আর ভেহিকেলটা মানে হচ্ছে আমার কোন ধরনের, ধর একটা হচ্ছে তোর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সেখানে লরির চাপটা সবচেয়ে বেশি থাকবে। আবার হচ্ছে ধর আমাদের যেটা হচ্ছে ধর হচ্ছে আমাদের কমার্শিয়াল বা অফিসিয়াল এরিয়া যেগুলো, সেখানে হচ্ছে বাস, তারপর নর্মাল যে গাড়ি, এই সমস্ত চাপগুলো বেশি থাকবে। ঠিক আছে, তো পার্টিকুলারলি ওইভাবেই জিনিসটা বলা হচ্ছে। তো এইখানে হচ্ছে আমরা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিছুটা লিখে নেব। ফার্স্টে হচ্ছে তোর টোপোগ্রাফি থেকে কি কি কোশ্চেন আসে এটা একটু লিখে দেই। টোপোগ্রাফি অর টেরাইন বলে এটাকে, তাই তো? টপোগ্রাফি অথবা টেরাইন। তো টেরাইন ক প্রকারের হয়? টাইপ অফ টেরাইন, আর হচ্ছে ক্রস স্লোপ অফ কান্ট্রি। ঠিক আছে, একটা রোডের ক্ষেত্রে আমরা কতটা লিমিটেশনের মধ্যে আমরা দিতে পারি সেটাকে আমরা দেখব। প্রথমে হচ্ছে প্লেন, তারপর হচ্ছে রোলিং টেরাইন, তারপরে হচ্ছে তোর হিলি টেরাইন, তারপর হচ্ছে আমাদের স্টিপ টেরাইন। খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা মনে রাখতে হবে, এটা পরীক্ষায় আসে। এর ক্রস স্লোপ হচ্ছে 0 থেকে 10% হচ্ছে প্লেন, রোলিং হচ্ছে 10 থেকে 25%, বারবার বলছি এটা পরীক্ষায় আসে কিন্তু। ঠিক আছে, হিলি হচ্ছে 25 থেকে হচ্ছে 60%, আর গ্রেটার দ্যান 60% হলে হচ্ছে আমরা তাকে স্টিপ টেরাইন বলি। তো এই টেরাইনের উপর বেস করে কিন্তু হচ্ছে আমাদের হাইওয়ের ডিজাইনটা তৈরি হবে। ঠিক আছে, তো এইখান থেকে টপোগ্রাফি থেকে এই কটা পয়েন্ট হচ্ছে আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? দ্বিতীয় নম্বর, ডিজাইন স্পিড। স্ক্রিনটা আরেকবার দেখান না। ডিজাইন স্পিড, হ্যাঁ স্যার, হয়ে গেছে। ঠিক আছে। এবার হচ্ছে আমাদের ডিজাইন স্পিডের ক্ষেত্রে যে যে জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে। দেখ, ডিজাইন স্পিড কি, তোরা সেটা বেসিক জিনিসটা জানিস। ডিজাইন স্পিড মানে কি, যে ম্যাক্সিমাম যে স্পিডটা ভেহিকেল অ্যাটেন্ড করতে পারে, যেটা হচ্ছে সেফলি আর হচ্ছে কন্টিনিউয়াসলি সে মেনটেন করে রাখতে পারে, সেটাই হচ্ছে তার ডিজাইন স্পিড, তাই তো? যেটা হচ্ছে ম্যাক্সিমাম ভেহিকেল হচ্ছে মেনটেন করবে। ঠিক আছে, এইটা হচ্ছে তার ডিজাইন স্পিড। এবার এখানে হচ্ছে তোর ডিজাইন স্পিডের মধ্যে আমাদের রুরাল হাইওয়ের ক্ষেত্রে কিছু আছে, আবার আরবান হাইওয়ের ক্ষেত্রে কিছু স্পিডের লিমিট আছে। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে আমরা এ দিয়ে লিখব আরবান রোড। এগুলো কিন্তু বইতে পাবি না, আমি সেই জন্যই বলছি নোটটাকে খুব ভালো করে লেখ। আরবান রোড, আরবান রোডের ক্ষেত্রে আর্টেরিয়াল রোড, তারপর লেখ সাব আর্টেরিয়াল রোড, তারপরে লেখ কালেক্টর রোড, তারপরে হচ্ছে লোকাল রোড। আরবান মানে হচ্ছে আমার শহর, আর্টেরিয়াল রোড হচ্ছে মানে মেন যে রোডটা। ঠিক আছে,
তার ডিজাইন স্পিড ম্যাক্সিমাম আমরা ধরতে পারি 80 কিলোমিটার/আওয়ার। সাব আর্টেরিয়াল মানে মেন রোডের সাথে যে সাব মেন রোডগুলো যে কানেক্টেড থাকে সেটার স্পিড হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে। কালেক্টর রোড হচ্ছে মানে বিভিন্ন এলাকাগুলোকে কালেক্টেড করে যে রোডটা তৈরি হয় সেটা হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার। আর লোকাল রোড মানে আমাদের বিল্ডিং এর রাস্তার চারপাশে যে রোডগুলো আছে তার ম্যাক্সিমাম স্পিড আমাদের রাখতে হবে 30 কিলোমিটার/আওয়ার। এই গেল হচ্ছে আরবান রোডের ক্ষেত্রে। বিয়ে হচ্ছে রুরাল রোড। আমাদের দেখ ম্যাক্সিমাম রোড কিন্তু রুরাল বডির উপরই চলে। ঠিক আছে। এবার এইখানে হচ্ছে আমাদের চারটে যে টেরাইন বলেছি, চারটে টেরাইনের ক্ষেত্রে বিভিন্ন হয়। ঠিক আছে। কিন্তু আমাদের প্রশ্নতে সবচেয়ে বেশি আসে প্লেন টেরাইনের কোশ্চেনগুলো আসে। ঠিক আছে। তাহলে প্লেন টেরাইনের ক্ষেত্রে লিখে রাখ প্লেন টেরাইন। আমরা শুধু প্লেন টেরাইনটাই মনে রাখবো, আর কোনো কিছু আমাদের মনে রাখার দরকার নেই। ঠিক আছে। তো এর হচ্ছে যে রেঞ্জগুলো হয় সেইগুলো হচ্ছে আমরা একটু মেনটেন করে মানে দু ধরনের স্পিড হয়, একটা হচ্ছে রুলিং ডিজাইন স্পিড আর একটা হচ্ছে ম্যাক্সিমাম ডিজাইন স্পিড। রুলিং ডিজাইন স্পিড মানে কি হচ্ছে, রুলিং ডিজাইন স্পিড মানে হচ্ছে যে ম্যাক্সিমাম ভেহিকেল যে তোর এটা মেনটেন করে রাখতে পারে, এর কম যেন না। ঠিক আছে। মানে কম মানে হচ্ছে ম্যাক্সিমাম ভেহিকেল এই জিনিসটাকেই ফলো করবে। ম্যাক্সিমাম ডিজাইন স্পিড মানে হচ্ছে যে তুই ওই স্পিড পর্যন্তই যেতে পারবি, তার থেকে কিন্তু আমার তোর তোর এই সরি আমি উল্টো বলা। রুলিং ডিজাইন স্পিড মানে হচ্ছে তোর ম্যাক্সিমাম স্পিডটা তুই কতটা টানতে পারিস। ঠিক আছে। রুলিং, একটা হচ্ছে রুলিং স্পিড, RULL নয় RULING। এখানটা ভালো করে মন দিয়ে শুন। রুলিং স্পিড, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম। আর একটা হচ্ছে ডিজাইন স্পিড। ঠিক আছে। সব কিলোমিটার/আওয়ারে। ঠিক আছে। তো দেখ ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড স্টেট হাইওয়ের ক্ষেত্রে রুলিং স্পিড যেটা সেটা হচ্ছে আমরা 100 ধরতে পারি, আর ডিজাইন স্পিড হচ্ছে সেটা আমাদের 80 ধরা। এগুলো পরে আরো চেঞ্জ হয়েছে। ঠিক আছে। তো এখন যেহেতু তোদের পরীক্ষার অবজেক্টিভ বইতে যে যে টাইপগুলো দেওয়া আছে সেগুলো কি এখন মনে রাখ, সব কিলোমিটার/আওয়ারে কিন্তু। হ্যাঁ। এবার হচ্ছে মেজর ডিস্ট্রিক্ট রোড, MDR লিখছি, এর ক্ষেত্রে হচ্ছে 80 আর এটা হচ্ছে 65। আদার ডিস্ট্রিক্ট রোড এর ক্ষেত্রে হচ্ছে এই স্পিডটা হচ্ছে 65 আর এইটা হচ্ছে আমার 50। আর ভিলেজ রোডের ক্ষেত্রে এটা হচ্ছে আমার 50 আর মিনিমামটা হচ্ছে আমার 40 বা 30 অনেক সময় ধরা। ঠিক আছে। হলো রে। চলো, এটা কত নম্বর আমি বলেছিলাম, 2 নম্বর। তাহলে ডিজাইন স্পিড হয়ে গেল। অনেক জিনিস আছে এই চ্যাপ্টারটাতে, এত জিনিস আছে তোদের মানে মনে রাখতে মাথা খারাপ হয়ে যাবে। সেই জন্য আমি যতটুকুনি পেরেছি শর্ট নোট করে তোদের লিখিয়ে দিচ্ছি, যাতে এইগুলো পড়ি, এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না। এইগুলোকেই কিন্তু তোদের মনে রাখতে হবে। ডিটেলসে যদি পড়তে চাস বইটাকে একটু ভালো করে ডিটেলসে পড়িস, আমি যা শুধু জিনিসটা তোদের বলে দিচ্ছি। ঠিক আছে। এবার তোদের যেটা সেটা প্রশ্ন ছিল রোড ইউজার ক্যারেক্টারিস্টিক্স। রোড ইউজার ক্যারেক্টারিস্টিক্স মানেটা কি? রোড ইউজার ক্যারেক্টারিস্টিক্স, এটার মানে হচ্ছে একটা পার্সন যে গাড়ি চালাচ্ছে তার মেন্টালিটি কিরকম তার উপর ডিপেন্ড করছে। যে রোডটা ইউজ করছে সে আদৌ কি ড্রিঙ্কিং করে গাড়ি চালাচ্ছে, না তার ফ্রেশ মাইন্ডে গাড়ি চালাচ্ছে, না সে ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছে,
তার উপর ডিপেন্ড করছে। সামনে ধর একটা কিছু অবস্ট্রাকশন আছে হঠাৎ করে, এবার তাকে তো ব্রেক কষতে হবে, তাই তো? তো সেই যে ব্রেক কষছে, তার যে একটা নির্দিষ্ট একটা টাইম দেয়, সেই টাইমটাকে আমরা বলি রিয়াকশন টাইম, তাই তো? তোর এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে আমাদের সাইড ডিস্টেন্সের ক্ষেত্রে লাগবে, লিখে রাখ। এ ড্রাইভার টেক্স certain amount of time to respond to a particular traffic situation. This is called reaction time. ঠিক আছে? তো এই রিয়াকশন টাইমের মধ্যে আমাদের কয়েকটা জিনিস আমাকে মনে রাখতে হবে। এই যে আমি একটা মানুষ একটা রিয়াকশন দেবে, মানে ধর সামনে থেকে তুই দেখতে পাচ্ছিস গাড়িটা চলছে, সামনে থেকে দেখতে পাচ্ছিস একটা ছাগল রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তো তোকে তো ব্রেক কষতে হবে। তাহলে ব্রেক কষার আগে তোকে তো তুই ফার্স্টে কি করলি, তোর হচ্ছে চোখ তোর দেখলো, চোখ দেখে কি করলো, ব্রেনকে হচ্ছে তোর ইনফরমেশন পাঠালো যে আমাকে গাড়িটা থামাতে হবে। ব্রেন কে কি করলো, তোর পাকে বললো যে তুমি অ্যাক্সিলারেটরটা ব্রেকটা কষো। তখন কি হলো, তোর পা অটোমেটিক্যালি ব্রেক করছে। তো এই যে টোটাল সাইকেলটা হতে যতটুকুনি টাইম লাগছে, সেইটাই হচ্ছে তোর আমার রিয়াকশন টাইম, তাই তো? তাহলে এই যে রিয়াকশন টাইম, এই জিনিসটা কি এক ধরনের সাইকোলজিক্যাল প্রসেস। রিয়াকশন টাইম ইজ আ সাইকোলজিক্যাল প্রসেস বলতে পারি, তাই তো? তাহলে ফার্স্টে কি হচ্ছে দেখ, সাইকোলজিক্যালি প্রসেস যদি আমি জিনিসটা ভাবি, সাপোজ ধর এটা হচ্ছে তোর ব্রেন, ঠিক আছে? দাঁড়া একটু বড় করে, সাপোজ ধর এই হচ্ছে তোর ব্রেন, ঠিক আছে? তোর চোখ প্রথমে দেখলো, সে ব্রেনেতে ইনফরমেশন পাঠালো, ঠিক আছে? ঠিক আছে, তো এই যে ইনফরমেশন পাঠাচ্ছে এটাকে বলা হয় পি। পি মিনস পারসেপশন, ঠিক আছে? আমি একটা পারসেপশন করছি যে এই ঘটনাটা ঘটছে। এবার ব্রেনের মাথায় সে তো বুদ্ধি খাটাবে যে এই সিচুয়েশনে আমার কি করা উচিত, তো তখন সে কি করছে, ইন্টেলেকশন করছে, মানে জিনিসটাকে বোঝার চেষ্টা করছে, ঠিক আছে? ইন্টেলেকশন, যে আমার গাড়িটাকে স্পিডে বাড়াতে হবে কি কমাতে হবে। তারপরে আসে ই, ব্রেনই কি করছে, ইমোশন, মানে তোর ইমোশন কি বলছে যে গাড়িটা থামানো উচিত কি উচিত না, এটাকে বলা হয় ইমোশন।
এবার তোর ব্রেন বললো যে না, গাড়িটাকে আমার থামানো উচিত। তখন কি করছি আমি, ডাইরেকশন দিচ্ছি, ব্রেন থেকে পাকে আমি ডাইরেকশন দিচ্ছি। এটাকে বলা হয় ভি, যেটাকে বলা হয় ভলিউশন। ঠিক আছে, এই যে টাইমটা আমার নিল, এই যে আমার টোটাল টাইমটা নিল, এটা কি করছি, আমার এক ধরনের রিফ্লেক্স অ্যাকশন হচ্ছে। এই যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসটাকে বলা হয় পিআইইভি থিওরি। মনে থাকবে? হ্যাঁ স্যার। এইটা হচ্ছে আমার পিআইইভি থিওরি বলা হয়। বোঝা গেল? এবার এখানে আমরা নোট লিখব, নোট লিখ। ফার্স্ট লেখ, the reaction time, the reaction time vary 0.5 second for simple situation, simple situation and 3 to 4 সেকেন্ড, এটা ইম্পর্টেন্ট কিন্তু, 4 সেকেন্ড ফর কমপ্লেক্স সিচুয়েশন। ঠিক আছে, সিম্পল সিচুয়েশন হলে সে খুব তাড়াতাড়ি রিয়াকশন করে, কিন্তু যদি হঠাৎ করে কোনো কমপ্লেক্স সিচুয়েশন চলে আসে, কি করবে ঠিক করতে পারছে না, তখন হচ্ছে আমাদের একটু সময় লেগে যায়। ঠিক আছে, ঠিক আছে, এই একটা পয়েন্টই থাক, বাকি পয়েন্টগুলো দরকার নেই। তাহলে রিয়াকশন টাইম আমাদের কত ধরা হয় সেটা আমি বলে দিলাম। জেনারেলি এর মাঝামাঝি আমাদের, যখন ডিজাইন করি এর মাঝামাঝি আমাদের রিয়াকশন টাইম ধরা হয়, 2 থেকে 2.5 সেকেন্ডের মধ্যে ধরা হয়। ঠিক আছে, এবার আসছি আমরা, যেটা আসবো সেটা হচ্ছে ভেহিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। ভেহিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, গাড়ি যেটা আছে তার সম্পর্কে আমাদের জানতে হবে, কারণ একটা গাড়ির উইথ, হাইট আর লেন্থের উপর হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আমার পুরো জিনিস ডিপেন্ড করে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের জানতে পারবো আইআরসি 73-তে তোরা দেখতে পাবি, আর হচ্ছে আইআরসি 52, এই দুটোর মধ্যে হচ্ছে তোরা পেরিক্যালের সমস্ত কিছু দেখতে পাবি। ফার্স্টে হচ্ছে আমি উইথটা বলে দিই, জেনারেলি যে ভেহিক্যালের যে উইথ, জেনারেলি আরো তো ডিটেলসে পড়বো পরে। ফার্স্টে উইথ কি রকম হয় দেখ, আমি কয়েকটা সিম্পল দিয়ে বলেছি যেগুলো যেন পরীক্ষা তোদের আসে। যেমন সিম্পল হচ্ছে তোর মোটর, মোটর ভেহিক্যাল যেগুলো, তাদের ম্যাক্সিমাম উইথটা 2.5 মিটার আমাকে রাখতে হবে। আর হচ্ছে ট্রাক, ট্রাক যেটা, সেটার ম্যাক্সিমাম উইথ 2.7। আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম, মানে ট্রান্সপোর্ট ভেহিকেল আর মোটর ভেহিকেল দু ধরনের ভেহিকেল হয়, তো এদের মধ্যে আমি একটার এক্সাম্পল দিয়ে আমি বললাম। নেক্সট হচ্ছে লেন্থ, লেন্থ কতটা হতে পারে, দেখ যে মোটর ভেহিকেল গুলো আছে
তাদের ক্ষেত্রে যদি দুটো অ্যাক্সিলের যদি হয়, নট মোর দ্যান টু অ্যাক্সেল, ঠিক আছে, মানে যেটা আমি বলতে চাইছি এক কথায় তোর বাইক ধর, এটা লিখ বাইক, না বাইক লিখলে অ্যাকচুয়ালি এটা হবে না। টু হুইলার। টু হুইলার অ্যাকচুয়ালি এটা এইভাবে লিখে রাখ, কারণ এটা আমি ডিটেলসে পড়াবো, ঠিক আছে। 9.5 মিটার টু 18 মিটারের মধ্যে হয়। আমি এটা যখন ট্রাফিক পড়াবো না, প্রত্যেকটা আলাদা করে ডিটেলসে বোঝাবো, ঠিক আছে। এখন শুধু এইটুকুনি মনে রাখ যে লেন্থটা এর মধ্যেই আমাদের থাকে, আর হাইট যেটা সেটা হচ্ছে আমাদের থাকে হচ্ছে তোর 3.8 থেকে 4.75 মিটার। এই হচ্ছে মোটামুটি আমাদের একটা ডাইমেনশন থাকে, ঠিক আছে। তো এই ডাইমেনশন গুলোকে আমাকে মাথায় রাখতে হবে, বোঝা গেছে। আমি এইটা এখানটা ছোট্ট করে বোঝালাম, কারণ ভেহিকেল সম্পর্কে আমরা অনেক ডিটেলসে পড়বো, তখন ওইখানটা আমাদের খুব কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, এটা কত নম্বর পয়েন্ট হয়েছিল রে? 2.3 হয়েছিল না? হ্যাঁ স্যার। 2.3.1 ডিজাইন। 2.3.1 হয়েছিল। এবার ক্রস সেকশন এলিমেন্ট আমরা পড়ব, ঠিক আছে। তার মানে 2.4 হেডিং। এবার লেখ 2.4, সেটা হচ্ছে হাইওয়ে। এরা মাথায় ঢুকছে তো সব? হ্যাঁ হুম? স্যার। ভালো লাগছে তো, নাকি দেখ আরো সিম্পল করে পড়াবো? হ্যাঁ স্যার, ভালো লাগছে। আমি কিন্তু যতটা পারি আমি শর্টে পড়াচ্ছি, অনেক ভেতরে অনেক জিনিস আছে। যতটুকুনি তোদের যতটুকুনি লাগে আমি শুধু সেটুকুনি পড়ে দিচ্ছি, ঠিক আছে। স্যার প্রশান্ত স্যার থেকে ভালো শেখাচ্ছে। তা সেটা ঠিক আছে, কিন্তু যতটুকুনি লাগবে সেটুকুনি আমি পড়ে দিচ্ছি, উনি তো শুধু উপর উপরে বলে দিতেন, ঠিক আছে। ডিটেলস এত বলছেন। তো ফার্স্টে দেখ আমাদের পেভমেন্ট সারফেস ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা জানবো। পেভমেন্ট সারফেস ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা জানবো। তো পেভমেন্ট সারফেস ক্যারেক্টারিস্টিক্স এর মানে কি? মানে আমার একটা পেভমেন্ট যে রাস্তাটা, সেই রাস্তার মধ্যে আমার ওই যে ক্রস সেকশনের মধ্যে আমরা কি কি জিনিস হচ্ছে মাথায় রাখবো। সবার ফার্স্ট হচ্ছে আমাকে একটা রাস্তা করতে গেলে জানতে হবে ফ্রিকশনটা রাস্তার কিরকম, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আমার খুব ভালোভাবে জানতে হবে যে রাস্তাটা ফ্রিকশন কতটা নিতে পারছে। যদি রাস্তা স্লিপারি হয় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। তারপরে আমাদের জানতে হবে পেভমেন্ট আনইভেননেসটা। একটু হোল্ড কর, হ্যাঁ। ঠিক আছে, তারপর হচ্ছে আমার রাস্তাটা কিরকম আছে। রাস্তা কিন্তু হতে গেলে একদম স্মুথ হতে হবে। স্মুথ মানে কি? স্ট্রেট হতে হবে, আনইভেননেস থাকলে হবে না। রাস্তার মধ্যে কোন রকম এতটাই আমি চকচকে করলাম না যে রাস্তাটা লাইট রিফ্লেক্ট করছে, এরকম করলে হবে না, তাহলে রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। আর একটা পয়েন্ট হচ্ছে যেটা হচ্ছে রাস্তার ড্রেনেজ সিস্টেম আমাকে জানতে হবে। তাহলে পেভমেন্টের যে সারফেস, আমার রোডের যে সারফেসটা, রোড যে সারফেস তার মধ্যে আমাদের চারটে জিনিস হচ্ছে, এই যে রোডের যে সারফেস, এই যে সারফেস, এর মধ্যে আমাকে চারটে জিনিস খুব ভালোভাবে জানতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে ফ্রিকশন, এটা আমি আলাদা কালিতে লিখি। 1 নম্বরে হচ্ছে আমার ফ্রিকশন সম্পর্কে আমরা জানব। ফ্রিকশনে দুটো টার্ম হয়, কি কি বলতো? একটা হচ্ছে স্লিপিং, একটা হচ্ছে স্কিডিং। কোনটাকে স্লিপ বলবো আর কোনটাকে স্কিড বলবো, বলতে পারবি কেউ?
কখন বলবো যে গাড়ি স্লিপ করছে, কখন বলবো গাড়ি স্কিড করছে, এটা কেউ জানিস? স্লিপ মানে তো স্যার যখন গাড়িটা আপনার মানে চাকাটা বেশি ঘুরছে। বেশি ঘোরা কম ঘোরার ব্যাপার নয়, ভালো করে জিনিসটা বোঝ। এইখানে হচ্ছে আমরা বলছি, এটাকে ধর বলছি স্কিড, এটাকে আমরা বলছি স্লিপ। স্কিড মানে কিরকম দেখ, এই হচ্ছে আমার ধর চাকা, ও মন দিয়ে বোঝ, এই ধর হচ্ছে আমার চাকা, আর এখানেও হচ্ছে ধর আমার চাকা আছে, ঠিক আছে? স্কিডের ক্ষেত্রে আমার গাড়ির চাকা কিন্তু ঘোরে না। কি বললাম? গাড়ির চাকা কিন্তু ঘুরবে না, গাড়ির চাকা কিন্তু আটকে গেছে। এই যে রোটেশন, এটা হবে না। এটা আমি আলাদা কালিতে লিখি, তাহলে জিনিসটা বুঝতে পারবি তোরা। এইটা আমি রেড কালারে দিলাম, এটা ক্রস দিয়ে দিলাম। হুইল রোটেশন স্টপ। একটা গাড়ি যাচ্ছে, হঠাৎ করে আমি ব্রেক কষলাম, তাহলে কি হয়? গাড়িটার চাকাটা তো ঘোরা বন্ধ করে দেয়, কিন্তু দেখলাম যে গাড়ির চাকা বন্ধ করলেও গাড়িটা মুভ করছে, কার মুভ। তাহলে এই যখন মুভ করবে, রাস্তার উপর একটা ফ্রিকশন ক্রিয়েট হবে, তাই তো রে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চাকা বন্ধ হয়ে যাওয়া, কিন্তু গাড়ি এগোচ্ছে, চাকাটা বন্ধ হয়ে গেছে, যেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বলি ব্রেক কষলে গাড়িটা কিছুটা এগিয়ে গেল, এইটাকে বলা হয় স্পিডিং। মানে স্লিপ করে, স্লিপ। এটা হচ্ছে আমরা বলি স্লিপ, অ্যাকচুয়ালি কিন্তু সেটা স্লিপ নয়। কোনটা স্লিপ আমি বলছি, এটা হচ্ছে স্কিডিং। আর স্লিপ কখন হয়? ধর কোন একটা চাকা কাদাতে আটকে গেছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? গাড়ির চাকা কিন্তু বই 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 করে ঘুরছে, কিন্তু গাড়ি কি মুভ করছে? গাড়ি কিন্তু মুভ করছে না, তাকে বলা হচ্ছে স্লিপিং। ব্যাপারটা বোঝাতে পারলাম? এটা সম্পর্কে সবারই অনেক ভুল ধারণা আছে। হুইল রোটেশন অকার, কিন্তু কার কান্ট মুভ। আর ভুল হবে এই জিনিসটা? কিরে, না না না, এই জিনিসটা সবসময় মনে রাখবি যে গাড়িতে ব্রেক, যখন রাস্তা দিয়ে যাচ্ছে গাড়িতে ব্রেক কষলাম, তাহলে গাড়িটা যেটা এগিয়ে যাচ্ছে সেটাকে বলে স্কিডিং। আর গাড়িটা হচ্ছে কোনো কাদার মধ্যে পড়ে গেল, সেই কাদা থেকে কিন্তু উঠতে পারছে না, সে কিন্তু পই পই করে চাকা কিন্তু ঘুরছে, কিন্তু গাড়ি মুভ করছে না, তাকে বলা হয় স্লিপিং। বোঝা গেল? আরেকবার বলুন, আরেকবার বলুন না, বুঝতে পারলাম না। বললাম যে যখন গাড়ি ধর যাচ্ছে, তুই ব্রেক কষলি, গাড়ির চাকা থেমে গেল, কিন্তু গাড়িটা এগিয়ে গেল, একে বলা হয় স্কিডিং। আর তুই গাড়ির মধ্যে আছিস, গাড়ি একটা কাদার মধ্যে পড়ে গেছে, গাড়ির চাকা কিন্তু ঘুরছে, কিন্তু গাড়ি মুভ হচ্ছে না, তখন তাকে কি বলবো আমরা? স্লিপিং। স্যার বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। এবার ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ একদম একদম। এখানে আমরা এবারে নোট করে লিখে রাখবো। এখানে আমরা নোট করে লিখে রাখবো, এই যে স্কিডিংটা হলো, এই যে স্কিডিংটা হচ্ছে, এটা দুটো ডাইরেকশনে হতে পারে। একটা লংজিটিউডিনাল ডাইরেকশনে, মানে সাপোজ ধর আমি বলতে চাইছি এই তো আমার রোড, এই ধর আমার রোড, এবার এই যে স্কিড হলো, আমার একটা চাকা স্কিড হলো, গাড়িটা তো এগোলো,
একটা ডিরেকশনে হচ্ছে তোর, এটা হচ্ছে তোর লংজিটিউডিনাল ডিরেকশন, ডাইরেকশন, অথবা গাড়িটা এই বরাবরও যেতে পারে, এটাকে বলা হয় হচ্ছে আমার ল্যাটেরাল ডাইরেকশন। ঠিক আছে, দুটো ক্ষেত্রেই তাহলে আমার ফ্রিকশন দেবে, তাই তো? তাহলে কোএফিসিয়েন্ট, এইটা পরীক্ষায় আসে, কোএফিসিয়েন্ট অফ লংজিটিউডিনাল ফ্রিকশন, এটা হচ্ছে, ভ্যালুটা লিখে রাখ, আমি আলাদা কালিতে লিখে দিচ্ছি, লিখে রাখ 0.35 টু 0.4। আর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ল্যাটেরাল ফ্রিকশন, এটা লিখে রাখ, এগুলো সব আমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে 0.15, যেটাকে আমরা এফ দিয়ে ডিনোট করি, তাই তো? নিশ্চয়ই তোরা কোশ্চেন করেছিস, এর আগেও বই পড়েছিস, নিশ্চয়ই এটা জানবি। ঠিক আছে, আর একটা পয়েন্ট লিখে রাখবো, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কখন কম হবে? ইজ লেস when the pavement surface, when the pavement surface is, লিখে রাখ, স্মুথ, এটাও কোশ্চেন আছে, স্মুথ অ্যান্ড ওয়েট। যখন বৃষ্টির জল থাকবে এবং রাস্তা খুব স্মুথ থাকবে, সেই সময় কিন্তু আমার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা অটোমেটিক্যালি কমে যাবে। ঠিক আছে, বাকি পয়েন্টগুলো হচ্ছে আমার অতটা ইম্পর্টেন্ট নয়, সেই জন্য আমি তোদেরকে দিচ্ছি না, এটা আমি ক্লাসের জন্য হচ্ছে আমি করে রেখেছিলাম। শুধুমাত্র এইখানের মধ্যে আমার এই ফ্রিকশন চ্যাপ্টারটাই খুব ইম্পর্টেন্ট, শুধু ওই জন্য ফ্রিকশন পেভমেন্ট সারফেস ক্যারেক্টারিস্টিক্সে শুধু ফ্রিকশনটাই দরকার বলে আমি ফ্রিকশনটাই করিয়েছি। নেক্সট দিন হচ্ছে আমরা যেটা করব, 1 নম্বর হয়েছে, 2 নম্বরে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রস স্লোপ। যেটা শিখবো সেটা হচ্ছে ক্রস স্লোপ, অথবা এটাকে আমরা অনেক সময় বলি ক্যাম্বার। ঠিক আছে, এটা মনে রাখ, নেক্সট দিন ক্লাসে এটা পড়ানো। ক্লিয়ার হয়েছে রে?